আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা সপ্তম অধ্যায়ের বীজগাণিতিক রাশি জগতের অনুশীলনীর 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। 1 নম্বর বলা আছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায়। এখানে 1 নম্বর আছে 7x, 2 নম্বর বলা আছে 3x + 5। তো এমনি করে এখানে কতগুলা রাশি দেওয়া আছে, এই রাশিগুলো দ্বারা কী বোঝাচ্ছে সেটা আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে 7x। এটাকে আমরা লিখতে পারি যে x এর 7 গুণ, অর্থাৎ 7 গুণ x। এখানে 7 এর সাথে x গুণ অবস্থাতে সেজন্য আমরা বলতে পারি এখানে হচ্ছে x এর 7 গুণ। আর 2 নম্বরে বলছে 3x + 5। তো এটা 3 এর সাথে x হচ্ছে আমাদের 5, 3 এর সাথে x হচ্ছে আমাদের গুণ, সাথে 5 যোগ। তো এটাকে যদি আমরা ভেঙে বলি তাহলে x এর 3 গুণের সাথে এই যে x আছে, x এর সাথে 3 গুণ, এই 3 গুণের সাথে আবার 5 যোগ। তো x এর 3 গুণের সাথে 5 যোগ। 3 নম্বরে বলা আছে 4x - 11y। এটা হচ্ছে আমাদের x এর 4 গুণ থেকে, x এর 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ। এখানে x এর আছে 4 গুণ আর y এর আছে 11 গুণ। এই 4 গুণ থেকে আমরা এখানে y এর 11 গুণ বিয়োগ করেছি। আর 4 নম্বরে বলা আছে যে হাফ মানে 2 ভাগের 1, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে হচ্ছে এখানে গুণ 2x + 3y। এই হাফের সাথে 2x + 3y এখানে গুণ আছে। তো এটাকে আমরা প্রকাশ করতে পারি যে x এর 2 গুণ, এই যে x এর 2 গুণ ও y এর 3 গুণ, x এর 2 গুণ ও y এর 3 গুণ সমষ্টিকে, তো এখানে দুইটাকে আমরা যোগ করব। এই জন্য এখানে আমাদের সমষ্টি বলা আছে যে x এর 2 গুণ ও y এর 3 গুণের যোগফলকে 2 দ্বারা ভাগ। আমাদের এখানে এই দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ করেছি, কারণ এখানে যে গুণ চিহ্ন হয় তাহলে এটা হচ্ছে আমাদের উপরে, নিচে মনে 1, তো উপরে হচ্ছে আমাদের 1 এর সাথে গুণ হবে, আর 2 দ্বারা আমরা এটাকে ভাগ করব। আর এটা এখানে 5 নম্বর বলা আছে x / 2 + y / 3 - z / 5। তো এখানে আমরা পাচ্ছি যে x-কে 2 দ্বারা ভাগ, y-কে 3 দ্বারা ভাগ এবং z-কে 5 দ্বারা ভাগ। তো এখানে যেহেতু চিহ্ন বলা আছে সেখানে আমরা বলবো যে x-কে 2 দ্বারা ও y-কে 3 দ্বারা, x-কে 2 দ্বারা y-কে 3 দ্বারা ভাগ করে ভাগফলগুলোর, এই দুইটাকে আমরা ভাগ করার পরে ভাগফলগুলোর যোগ থেকে সমষ্টি হচ্ছে আমাদের এই দুইটার যোগফল, এই দুইটার সমষ্টি থেকে z-কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করব। z-কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এখানে x-কে 2 দ্বারা y-কে 3 দ্বারা ভাগ করে এই দুইটাকে ভাগ করার পরে যে মানগুলো আমরা পাবো সেই মানগুলোকে যোগ করব। যোগফল থেকে আবার এই z-কে 5 দ্বারা ভাগ করে যে মানটা পাবো সেই মানটা এখান থেকে বিয়োগ করব। 6 নম্বর বলা আছে 12x - 13y + 15z। এখন হচ্ছে x এর 12 গুণ, এই x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ, x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ করে এই দুইটা বিয়োগ করার পরে যে বিয়োগফলটা হবে, এই বিয়োগফল থেকে আমরা বিয়োগফলটার সাথে আমরা z এর 15 গুণ যোগ করব। যে x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ করার পরে বিয়োগফলের সাথে আবার আমরা z এর 15 গুণ যোগ করব। এটা এখানে বলা আছে। শেষে 7 নম্বর যেটা বলা আছে যে 2 / 3 এখানে ইন্টু x + y + z। তো এটা হচ্ছে আমাদের x + y + z, এই তিনোটা যোগ করার পরে এই যোগফলের সাথে আমরা 2 গুণ এবং 3 ভাগ করব। যে x, y ও z-কে যোগ করে এই তিনটা আমরা যোগ করব। যোগ করার পরে যে যোগফলটা হবে এই যোগফলকে 2 দ্বারা গুণ করে গুণফলকে 3 দ্বারা ভাগ করব। আমি এটা বুঝে দিচ্ছি যে এখানে আমরা এই তিনটা যোগ করার পরে যে যোগফলটা পাবো এই যোগফলের সাথে আমরা 2 গুণ করব। 2 গুণ করার পরে এই গুণফলটাকে আমরা আবার 3 দ্বারা ভাগ করব। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে এখানে যদি আমাদের 3 হয়, এখানে গুণ আমরা এইটার তিনটার যোগফল আমরা এখানে ধরে নিতে পারি এই 3 ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের কাল্পনিক মান আর কি, 3 ধরে নিলে। তো এখন এই 3টা আমাদের কিন্তু 2 এর সাথে গুণ হয়ে যাবে, কারণ এটার নিচে মনে 1 আছে, 1 থাকলে আমাদের এখানে 3 দোকানে 6 হয়ে যাবে। এবং এই যদি এখানে 3 দোকানে 6 হয়ে যায়, নিচে 3, এখন আবার এই 3 দ্বারা 6কে কিন্তু আমরা ভাগ করতেছি। তো এইটা এখানে বুঝেছে যে x, y, z-কে যোগ করে যোগফলের সাথে 2 গুণ করে এই গুণফলকে আবার আমরা 3 দ্বারা ভাগ করব। 2 নম্বরে বলা আছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করা। এখানে কতগুলো সম্পর্ক দেওয়া আছে।
এক নম্বর যেটা বলা আছে যে এক্স এর 5 গুণের সাথে ওয়াই এর 4 গুণ যোগ। 2 নম্বর আছে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তো এই সম্পর্কগুলো থেকে মধ্যে আমরা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করব। আর এই প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে বীজগণিত রাশির মধ্যে প্রকাশ করব। সেটা আমরা এখানে এক নম্বর যেটা বলা আছে যে এক নম্বরে বলা আছে যে এক্স এর 5 গুণের সাথে ওয়াই এর 4 গুণ যোগ। এটা আমরা এখানে একটু সংখ্যায় লিখে নিলাম যে এক্স এর 5 গুণ হলো 5x আর এবং ওয়াই এর 4 গুণ হলো 4y, যেটা 4y। আর নির্ণয় যোগফল হচ্ছে আমাদের 5x প্লাস 4y। আমাকে বলছে যে এক্স এর 5 গুণের সাথে ওয়াই এর 4 গুণ যোগ করতে হবে। তো এটা আমরা এখানে বললাম যে এক্স এর 5 গুণ যোগ ওয়াই এর 4 গুণ। আর 2 নম্বর বলা আছে একটি সংখ্যার দ্বিগুণ থেকে, একটি সংখ্যা আছে যে সংখ্যাটির দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করতে হবে। এখানে একটি সংখ্যা কত সেটা আমাদেরকে দেওয়া নেই। তো সেখানে আমরা ধরে নেব যে একটি সংখ্যা হচ্ছে এক্স, যার দ্বিগুণ হচ্ছে 2x। দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ, তো 2 গুণ করে ফেললাম 2x। এবং অপর সংখ্যাটি হচ্ছে ওয়াই, যার 3 গুণ হচ্ছে 3y, 3 গুণ হচ্ছে 3y। এবং নির্ণয় বিয়োগফলটি হচ্ছে আমাদের 2x মাইনাস 3y। কারণ আমাদের প্রশ্নে বলছিল যে একটি সংখ্যার দ্বিগুণ থেকে, তো একটা সংখ্যার দ্বিগুণ নিলাম এবং এটা থেকে আমরা অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করতে হবে। তো একটি সংখ্যার দ্বিগুণ পাচ্ছিলাম আমরা 2x এবং অপর সংখ্যাটির 3 গুণ পাচ্ছিলাম 3y, তা 2x মাইনাস 3y। এবং 3 নম্বর বলছে স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা, মানে স্বপ্না একটা দোকান থেকে প্রতি ডজন বলতে বুঝি আমরা 1 ডজন কমলা, এখানে হচ্ছে আমাদের x টাকা হবে, এটা এখানে ওঠে নাই লেখাটা, এখন হচ্ছে আমাদের x টাকা। তাহলে আমাদের 1 ডজন কমলা হচ্ছে x টাকা, প্রতি হালি কলা y টাকা। প্রতি হালি বলতে আমরা বুঝি 1 হালি y টাকা ধরে 1 হালি কমলা, সে এখানে প্রতি ডজন মানে 1 ডজন হচ্ছে x টাকা, সে কিন্তু 1 ডজন কিনে, সে কিনছে 1 হালি। এখানে বলা আছে 1 হালি কলা হচ্ছে y টাকা, আর সেখানে কলা কিনছে 1 ডজন ক্রয় করে। তো স্বপ্নের কত টাকা খরচ হলো, সেখানে 1 হালি কমলা এবং 1 ডজন কলা ক্রয় করলো, ক্রয় করার পরে সে কত টাকা খরচ করলো সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা লিখে নিতে পারি যে আমরা জানি 1 ডজন হচ্ছে 12টি আর 1 হালি হচ্ছে 4টি। আর সে এখান থেকে কিন্তু 1 হালি কমলা কিনছে মানে 4টি কমলা কিনছে, আর প্রতি ডজন ছিল x টাকা, মানে 12টি x টাকা ছিল। তাহলে 12টার দাম যদি আমাদের x টাকা হয় তাহলে 4টার দাম কত টাকা হবে সেটা বের করতে হবে। তো এখানে লিখলাম যে 12টি কমলার দাম হচ্ছে আমাদের x টাকা, আর এখানে ঐকিক নিয়মে প্রথমে আমাদেরকে একটি মান বের করে নিতে হবে। তাহলে একটি কমলার দাম এই x ডিভাইডেড বাই 12, আর 4টি কমলা কিনছে সেজন্য আমরা 4টি কমলার দাম বাই করব, আর এই 4টা আমাদের x এর সাথে গুণ হয়ে যাবে। এখন যদি আমরা এখানে ভাগ করি 4 একে 4, 3 4 12, এই 4 দ্বারা 4কে ভাগ করলে হয় 1, আর 4 দ্বারা 12কে ভাগ করলে হয় 3। তাহলে নিচে পাচ্ছি 3, উপরে পাচ্ছি x, তাহলে x ডিভাইডেড বাই 3 টাকা, সেটা হচ্ছে তার 4টি কমলার দাম। এবং বলছে যে 1 হালি এখানে বলছে যে 1 ডজন কলা ক্রয় করে, তাহলে 1 ডজন কলা মানে হচ্ছে 12টি কলা কিনছে, আর 4টি কলার দাম ছিল আমাদের এখানে y টাকা। আমরা এখানে 4টি কলার দাম হচ্ছে y টাকা, আর আমাদেরকে ঐকিক নিয়মে একটি দাম বাই করতে হবে, তো একটি দাম লিখে নিলাম যে y ভাগ হচ্ছে 4। আর যেহেতু আমাদের 1 ডজন মানে 12টি কলা কিনছে সেজন্য এই 12 আমরা y এর সাথে গুণ করে দেব। এখানে 4 দ্বারা ভাগ করলে হয় 4 একে 4, 4 দ্বারা ভাগ করলে 3 4 12, নিচে 1 লিখতে হয় না, তাহলে 3y টাকা। তাহলে তার 12টি কলা মানে 1 ডজন কলার দাম হচ্ছে 3y টাকা। আর আমাকে বলছিল যে মোট কত টাকা খরচ করে, এই মোট টাকাটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে মোট খরচ করে x ডিভাইডেড বাই 3 প্লাস 3y। এই x ডিভাইডেড বাই 3 হচ্ছে আমাদের এখানে কমলার দাম, 4টি কমলার দাম 1 হালি, আর 1 ডজন মানে 12টি কলার দাম হচ্ছে আমাদের এখানে 3y টাকা, এই জন্য এটা যোগ হয়ে গেছে। মোট খরচ করছে, এই মোট খরচ আমাদের এখানে যোগ হয়ে যাবে। 4 নম্বরে বলা আছে a কে b দ্বারা গুণ করে, a কে b দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে c এর 7 গুণ দ্বারা ভাগ করতে হবে। a কে b দ্বারা গুণ করব, যে গুণফলটা পাবে সেই গুণফলটাকে আমরা c এর 7 গুণ দ্বারা ভাগ করব। এখানে আমরা লিখে নিলাম যে a কে b দ্বারা গুণ করলে গুণফল হবে a গুণ b সমান সমান ab। c এর 7 গুণ হচ্ছে 7 গুণ c 7c। তাহলে a কে b দ্বারা গুণ করার যে গুণফলটা পাইছি এই গুণফলটাকে আমরা c এর 7 গুণ দ্বারা ভাগ করব। c এর 7 গুণ হচ্ছে আমাদের 7c, তাহলে নির্ণয় ভাগ হচ্ছে ab ডিভাইডেড বাই 7c। আশা করি এটা বোঝার কথা। আর 5 নম্বর বলছে রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে। রবিন তার বোনের জন্য 5টি চকলেট ক্রয় করে
এবং তার বন্ধুদের প্রতিজনের জন্য মানে একজনের জন্য 3টি করে চকলেট ক্রয় করে, সে মোট কতগুলো চকলেট ক্রয় করলো? তো এখানে একজন বন্ধুকে 3টে করে দিছে, আর কতজন বন্ধুকে দিছে সেটা এখানে উল্লেখ করে নেই। সেই কারণে আমরা এখানে ধরে নেব যে বন্ধুর সংখ্যা হচ্ছে x জন, যেহেতু এটা আমাদের দেওয়া নেই সেজন্য আমরা x জন ধরে নেব। আর একজন বন্ধুর জন্য চকলেট ক্রয় করে 3টি করে, আর x জন বন্ধুর জন্য চকলেট ক্রয় করবে 3 গুণ x, তাহলে 3xটি হচ্ছে চকলেট তার বন্ধুদের জন্য ক্রয় করলো। আর এখন শেষে বলছে যে সে মোট কতগুলো চকলেট ক্রয় করলো, তাহলে বোনকে দিল 5টি এবং বন্ধুদের দিল প্রতিজনকে 3টি করে, তাহলে আমাদের বন্ধু সংখ্যা হচ্ছে x জন, সে কারণে 3xটি চকলেট বন্ধুদের জন্য কিনছে। তাহলে রবিন মোট চকলেট ক্রয় করে 5 প্লাস 3x, এই 5 হচ্ছে তার বোনের জন্য, এই 3x হচ্ছে তার বন্ধুদের জন্য টি চকলেট। শেষে যেটা বলা আছে যে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে নিচের চিত্রের মোট কতগুলো বাবল গাম আছে? প্রতি প্যাকেটে মানে একটি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকবে, আর নিচের চিত্র অনুযায়ী কতগুলো বাবল গাম আছে। তো এখানে আমাদের চিত্রের মধ্যে বোঝাচ্ছে যে এখানে একটা এবং দুইটা, এই দুইটা প্যাকেট আছে, এই দুইটা প্যাকেটে কতগুলো বাবল গাম থাকবে, আর আমাদের একটার মধ্যে বলছে এক সংখ্যক থাকে। তো এখানে আমরা লিখতে পারি চিত্র অনুযায়ী মোট প্যাকেট সংখ্যা হচ্ছে 2টি, আর একটি প্যাকেটে বাবল গাম থাকে xটি, তাহলে 2টি প্যাকেটে বাবল গাম থাকবে x গুণ 2, তাহলে 2xটি, তাহলে মোট বাবল গামের সংখ্যা হচ্ছে 2xটি। এখানে এই দুইটা প্যাকেটের মধ্যে 2xটি বাবল গাম আছে। 3 নম্বর প্রশ্নে বলা আছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। তাহলে 1 নম্বর বলছে যে মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো? মিতা x টাকা ধরে 1 ডজন খাতা কিনছে এবং অর্ধ ডজন পেন্সিল কিনছে, তো একটি পেন্সিলের দাম হচ্ছে আমাদের y টাকা, তাহলে অর্ধ ডজন। তো এখানে আমরা লিখে নিতে পারি যে আমরা জানি 1 ডজন 12টি, 1 ডজন সমান সমান 12টি, আর অর্ধ ডজন মানে 1 ডজনের অর্ধেক, আর অর্ধেক বাইর করতে গেলে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে অর্ধ ডজন হচ্ছে আমাদের 6টি। তাহলে এখানে মিতা 12টি খাতা কিনছে এবং 6টি পেন্সিল ক্রয় করেছে। এখানে একটি খাতার দাম হচ্ছে x টাকা, তাহলে এখন একটি খাতার দাম x টাকা, সুতরাং 12টি খাতার দাম 12 গুণ 1 সমান সমান 12x টাকা। পেন্সিল কিনছিল অর্ধ ডজন, তাহলে একটি পেন্সিলের দাম হচ্ছে আমাদের y টাকা, আর 6টি পেন্সিলের দাম হচ্ছে আমাদের 6y, তাহলে 6y টাকা। তাহলে মিতা মোট খরচ করলো, সে 1 ডজন খাতা কিনছিল, আর 1 ডজন খাতা হচ্ছে আমাদের 12x টাকা, আর অর্ধ ডজন পেন্সিল কিনছিল সেটা হচ্ছে আমাদের 6y টাকা। তাহলে তার মোট খরচগুলো আমাদের যোগ করে দেব, তাহলে 12x যোগ 6y টাকা হচ্ছে তার মোট খরচ। এবং 2 নম্বরে বলছে সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, 8টি পেন্সিল ক্রয় করেছে এবং সাথে 2টি রাবারও, সে কত টাকা ব্যয় করে? তো এখানে আমাদের একটি পেন্সিল হচ্ছে y টাকা এবং একটি রাবার হচ্ছে z টাকা। তো এখানে আমরা খ নম্বর লিখতে পারি যে একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম হবে 8 গুণ y সমান সমান 8y টাকা, আর একটি রাবার দাম z টাকা হলে 2টি রাবার দাম হবে 2 গুণ z সমান সমান 2z টাকা। সজীব মোট ব্যয় করে 8y প্লাস 2z, কারণ হচ্ছে গিয়া সে এখানে 8টি পেন্সিল ক্রয় করেছিল, সেই 8টি পেন্সিল দাম হচ্ছে আমাদের 8y, আর 2টি রাবার ক্রয় করেছে সেটা হচ্ছে আমাদের 2z টাকা। তাহলে তার সম্পূর্ণ ব্যয়গুলা আমরা যোগ করে দেব, তাহলে 8y প্লাস 2z। এবং গ নম্বর বলছে প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকা একটি নোট দিল, দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দেবে? এখানে প্রিয়াঙ্কা 3টি খাতা কিনছে, 4টি পেন্সিল ও একটি রাবার, এগুলো কেনার পরে সে দোকানদারকে 100 টাকা দিল। 100 টাকা দেওয়ার পরে দোকানদার কত টাকা ফেরত দেবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে একটু শর্টকাট করে লিখে নিলাম, 3টি খাতার দাম হচ্ছে 3x টাকা। আমাদের একটা খাতার দাম যদি x টাকা হয়, মানে এটা মতো করে আর কি, যে একটি খাতার দাম হচ্ছে আমাদের x টাকা, তো আমাদের এখানে 3টি খাতার দাম, তো আমি এখানে এক লাইন কম দিয়ে শর্টকাট করে লিখে পেলাম যে 3টি খাতার দাম 3x, আর 4টি পেন্সিলের দাম 4y এবং একটি রাবার দাম z টাকা, যেটা প্রশ্নে বলা আছে যে একটি রাবার দাম z টাকা। এবং তার মোট খরচ, সে মোট খরচ করছে এখানে 3x প্লাস 4y প্লাস z, কারণ হচ্ছে কি তার সম্পূর্ণ খরচটা আমরা যোগ করব যে কত টাকা সে খরচ করছে। তো এখানে চলক এবং সহগ থাকার কারণে এবং এগুলা বিসর্জন হওয়ার কারণে আমরা এখানে যোগ করতে পারি নাই, যেভাবে আছে ওইভাবে থাকবে। এখন সে দোকানদারকে 100 টাকা দিলে, দোকানদার সে 100 টাকা দেয়,
তাহলে তাকে ফেরত দেবে যে এই 100 টাকা হচ্ছে আমাদের যে নোটটা আমি তাকে দিলাম এবং এটা হচ্ছে আমাদের খরচটা। তো এখন আমি যদি 100 টাকার মধ্যে এই টাকাটা খরচ করি, তাহলে বাকি টাকাটা আমি ফেরত পাচ্ছি। তো এখানে কোনো সংখ্যা না থাকলে আমরা বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে আমরা একটা দোকান থেকে গিয়ে 70 টাকা খরচ করলাম। এই 70 টাকা যদি আমরা খরচ করি, খরচ করার পরে আমরা দোকানদারকে 100 টাকা দিলাম। তো দোকানদার 100 টাকা, দোকানদার আমাদের কত টাকা ফেরত দেবে? তো আমরা মুখস্থ বলতে অবশ্যই 30 টাকা ফেরত দেবে। এই 30 টাকাটা কীভাবে আসলো? এই 100 টাকা আমি দোকানদারকে দিলে তো উনার থেকে আমি এই 70 টাকার খরচ করছিলাম। এই 100 টাকা থেকে উনি তার 70 টাকা রেখে দেবে। আর 70 টাকা রেখে দিলে আমরা এখানে পাচ্ছি 30 টাকা। তো এইটা হচ্ছে আমাদের মোট টাকাটা। তো এখানে কোনো সংখ্যা না থাকার কারণে কোনো বিয়োগ করতে পারে নাই, যেভাবে আছে এটা ওইভাবে থাকবে যে 100 টাকা থেকে তার খরচটা আমরা বাদ দিয়ে দেবো, মানে বিয়োগ করে ফেলবো।